রক্ত দেখলেই যার হাত পা কাঁপতে থাকে, যদি তাকেই নিজের হাতে অস্ত্র তুলে নিতে হয়, তাহলে ভাবুন পরিস্থিতি কতটা ভয়ানক হতে পারে। এক প্রভাবশালী রাজনৈতিক নেতার রহস্যময়ী মার্ডার, পুলিশের পোশাকের আড়ালে থাকা এক পিচাস, আর এক অসহায় বাবার প্রতিশোধের আগুন। এইসবের মধ্যে ফেঁসে যাওয়া এক ভীতু পুলিশের সাহসী হয়ে ওঠার গল্প আজকের মুভিতে। সম্পূর্ণ কাহিনী জুড়ে টুইস্টে ভরপুর, তাই কোনো পার্ট মিস করবে না। মুভির নাম আনচাক কালাকোক্কান। তো চলো মূল কাহিনী শুরু করি। মুভির শুরুতে আমরা চারজন লোককে দেখি যারা এক জায়গায় বসে ড্রিঙ্ক করছিল। তাদের মধ্যে ছাপড়া নামের একজন লোককে দেখি, যে একজন পলিটিক্যাল লিডার। এখানে ছাপড়া তার সহযোগীদের সাথে আলোচনা করছিল। তাদের সাথে ওখানে পদ্মিনী নামের একজন মহিলাকে দেখি। তার স্বামীর মৃত্যুর পর ছাপড়াই তার সকল দায়িত্ব নিয়ে নেয়। তারপর থেকেই পদ্মিনী এখানে থাকে। সবাই যখন ওখানে কথা বলছিল, তখন জঙ্গলের মধ্যে গুলির আওয়াজ শোনা যায়, আর সবাই তা দেখার জন্য জঙ্গলের মধ্যে চলে যায়। কিন্তু তারা ওখানে কোথাও কিছু দেখে না। আর তখনই হঠাৎ এক লোক হাতে ধারালো অস্ত্র নিয়ে ছাপড়ার উপর হামলা করে, তার পেটে চাকু ঢুকিয়ে দেয়, আর তাতে ওখানেই ছাপড়ার মৃত্যু হয়। পরের সিনে আমরা ভাসু নামের একজন কনস্টেবলকে দেখি, যে এই গ্রামে রিসেন্ট ট্রান্সফার হয়েছে। ভাসু থানায় এসে সব স্টাফদের সাথে পরিচিত হয়। তারপর এখানের সাব ইন্সপেক্টর নারা নামের অন্য একজন কনস্টেবলকে ডেকে বলে, ভাসুকে নিয়ে এই পুরো এরিয়া একবার ঘুরে দেখাও, আর গ্রামে কোথায় কি রয়েছে এইসব ভালো করে বুঝিয়ে দাও, যেন যত তাড়াতাড়ি সম্ভব সেই পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে। এরপর নারা ভাসুকে পুরো গ্রাম ঘুরিয়ে দেখায় এবং তার নিজের ব্যাপারে কিছু কথা বলে। তারা দুজন গ্রামের হসপিটালে যায়, আর সেখানে গিয়ে তারা জানতে পারে যে ছাপড়া মারা গেছে। এটা শুনে নারা হামলার সময় যে সেখানে ছিল তাদের সবাইকে থানায় আসতে বলে, যেন সে তাদের থেকে বয়ান নিতে পারে। পরের সিনে দেখা যায় পুলিশের কাছে খবর আসে এক লোক তার দলবল নিয়ে ইলিগালভাবে জঙ্গলে মদ তৈরি করছে। এটা শুনে সকল অফিসার জঙ্গলে চলে আসে আর তাদের খুঁজতে থাকে। কিন্তু তখন ভুল করে ভাসুর পা জানোয়ার ধরার ট্র্যাপে আটকে যায়। এই কারণে বাকি অফিসাররা ভাসুকে নিয়ে বিজি হয়ে পড়ে, আর সেই অপরাধী ওখান থেকে পালিয়ে যায়। পরের দিন ছাপড়ার সকল সাথী থানায় আসে বয়ান দিতে, কিন্তু ওখানে সবাই একই কথা বলে যে তারা কিছুই জানে না, আর হামলাকারীর মুখও দেখেনি। অন্যদিকে ছাপড়ার মৃত্যুতে পলিটিক্যাল ভাবমূর্তি খারাপ হতে থাকে। জনতার সাথে সাথে পার্টির নতুন লিডার মাউলি পুলিশের উপর প্রেসার দিতে থাকে যে তাড়াতাড়ি ছাপড়ার হত্যাকারীকে গ্রেফতার করার জন্য, যার কারণে পুলিশ অফিসার কয়েকজন সন্দেহজনক লোককে গ্রেফতার করে এবং তাদের অনেক মারধর করে। কিন্তু এরপরও তাদের বয়ান একই থাকে যে তারা কাউকেই মারেনি। অন্যদিকে ছাপড়ার দুই ছেলে ওদের বাবার শেষ কাজ করে গ্রামে ফিরে আসে, যেন তারা নিজেদের মতো করে তাদের বাবার খুনের বদলা নিতে পারে। গ্রামে এসে তারা দুজন একটি চায়ের দোকানে বসে। তখন ওই দোকানদার ছাপড়ার পলিটিক্যাল পার্টির ব্যাপারে বদনাম করতে থাকে। এটা শুনে ছাপড়ার ছেলেরা রেগে যায় আর দোকানদারকে অনেক মারধর করে। অন্যদিকে আমরা ভাসুকে দেখি, যে ঘরে বসে নিজের ছোটবেলার কথা ভাবছিল। আর আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে এখানে তার মা তাকে বলছিল, একা কখনো ঘরের বাইরে যেও না, নইলে আনচাক কালাকোক্কান নামের শয়তান তোমাকে তুলে নিয়ে যাবে। মালায়ামে দাদি নানীদের কাছে এই ধরনের গল্প শোনা যেত। তাদের ভাষ্য মতে আনচাক কালাকোক্কান এক কাল্পনিক রাক্ষস, যার কথা বলে বাচ্চাদের ভয় দেখানো হতো। ভাসুর মা বাবা নাটকের মঞ্চে কাজ করত। তাদের অভিনয় অনেক ভালো হওয়ায় গ্রামের লোকজন অনুষ্ঠানে শুধু তাদেরকেই ডাকত। এই কারণে অন্য শিল্পীদের কাজ বন্ধ হয়ে যায়, তাই তাদের মধ্যে মারামারি লাগে। কিন্তু ভাসুর মায়ের মারামারি একদম পছন্দ ছিল না, তাই সে ভাসুর বাবাকে মারামারি ঝগড়া করতে নিষেধ করে। কিন্তু ভাসুর বাবা উল্টা তাকেই মারতে থাকে। ভাসুর মা তাকে বলতো, কখনো নিজের বাবার মতো হবে না, আর কারোর সাথে ঝগড়া করো না। এই কারণে ভাসু না কারোর সাথে ঝগড়া করত আর না মারামারি। আর এখন সে এতটাই ভীতু হয়ে গেছে যে রক্ত দেখলেই বেহুশ হয়ে পড়ে। সিন বর্তমানে ফিরে আসে। ডক্টরের রিপোর্ট আসার পর পুলিশ বুঝতে পারে যে ছাপড়াকে অনেক ধারালো হাতিয়ার দিয়ে মারা হয়েছে, আর ওই হাতিয়ার ভিন্ন ধরনের কিছু। এরপর সাব ইন্সপেক্টর বলে যে হয়তো এই কাজ কল্যাণ করেছে, সেই ছাপড়াকে মেরেছে, কারণ এর আগেও সে অনেকবার এরকম আলাদা হাতিয়ার দিয়ে অনেক লোকদের মারার চেষ্টা করেছে। তখন নারা সবাইকে বলে, সেটা তো ঠিক আছে, কিন্তু কল্যাণ কেন ছাপড়াকে মারবে? তার ছাপড়ার সাথে কিসের শত্রুতা থাকতে পারে? আমার তো মনে হচ্ছে এই কাজ অন্য কেউ করেছে। অন্যদিকে ছাপড়া দুই ছেলে ওই জায়গায় যায় যেখানে ছাপড়াকে মারা হয়েছিল। ওখানে যাওয়ার পর তারা একটি ম্যাচ বক্স দেখতে পায়। তারপর হামলা হওয়া সেই রাতে ছাপড়ার সাথে থাকা 3 জনের মধ্যে একজনের কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে এই ধরনের ম্যাচ কে ইউজ করে। তখন লোকটা মনি নামের এক লোকের কথা বলে, যে ছাপড়ার বন্ধু ছিল। এই ধরনের ম্যাচ বক্স মনি ইউজ করত। এটা শুনে ছাপড়া দুই ছেলে মনিকে খুঁজতে শুরু করে আর একটি হোটেলে গিয়ে ওই ধরনের ম্যাচ বক্স দেখতে পায়। তারপর মনিও তার লোকদের মারধর করে। এখানে দেখা যায় এই দুই ভাই নেচে নেচে গুন্ডাদের মারতে থাকে। এরপর তারা মনিকে নিয়ে সেই জায়গায় যায় যেখানে তাদের বাবাকে হত্যা করা হয়েছিল। ছাপড়ার ছেলেরা মনির কাছে জানতে চায় তাদের বাবাকে কে মেরেছে। তখন মনি ওদের বলে যে এই কথা আমাকে জিজ্ঞেস না করে পদ্মিনীকে জিজ্ঞেস করো, কারণ পদ্মিনী সবসময় ছাপড়ার সাথেই থাকতো। এটা শুনে দুই ভাই মনিকে জীবন্ত ছেড়ে দেয় আর পদ্মিনীর কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে মাউলি ছাপড়ার 3 সাথীদের মধ্যে কল্যাণকে বলে, যত তাড়াতাড়ি সম্ভব এই মামলাকে ডিসমিস করে দাও। আমি চাই না এত কষ্টে পাওয়া পার্টির লিডারের পজিশন হারাতে। কোন একজনকে খুঁজে তাকে টাকা দিয়ে এটা বলতে রাজি করাও সে ছাপড়াকে খুন করেছে, তাতে এই মামলা ক্লোজ হয়ে যাবে।
যদি তুমি এটা করতে পারো তাহলে ছাপড়ার যে জমি আমার নামে করে নিয়েছি তা থেকে তুমিও কিছু জমি পেয়ে যাবে। এটা শুনে কল্যাণ তার কথায় রাজি হয়ে যায়। এখানে মাউলির কথা শুনে বোঝা যায় যে ছাপড়ার মৃত্যুতে তার অনেক লাভ হয়েছে, কিন্তু আসলে খুন কে করেছে সেটা একটু পরেই জানা যাবে। ওদিকে ছাপড়ার দুই ছেলে পদ্মিনীর কাছে এসে ওই রাতের ব্যাপারে জিজ্ঞেস করে। অন্যদিকে শঙ্কর নামের এক লোক হাতে ধারালো হাতিয়ার নিয়ে থানায় আসে আর অফিসারদের বলে সে ছাপড়াকে হত্যা করেছে। এইসব বলে সে নিজের হাতিয়ার পুলিশের কাছে দিয়ে দেয়। এইসব দেখে সবাই বিশ্বাস করে ছাপড়াকে শঙ্করই মেরেছে। এই কারণে শঙ্করকে জেলে বন্দী করা হয়। আর নারা স্বস্তির নিঃশ্বাস নেয় যে ছাপড়ার চ্যাপ্টার এবার ক্লোজ হয়ে গেছে। মাউলি কল্যাণের কাছে এসে বলে, তুমি এত তাড়াতাড়ি কাউকে খুনি হিসেবে রাজি করাতে পারবে ভাবতেই পারিনি। তখন কল্যাণ মাউলিকে বলে, হয়তো তোমার কোনো ভুল হচ্ছে। আমি তো নিজেই শঙ্করকে চিনি না, আর এটাও বুঝতে পারছি না সে কেন ছাপড়ার হত্যার দায় নিজের মাথায় নিয়েছে। এটা শুনতেই মাউলির অবস্থা খারাপ হয়ে যায়। সে ভাবতে থাকে শঙ্কর আবার কোথা থেকে এলো। এদিকে ছাপড়ার দুই ছেলে থানায় আসে শঙ্করকে তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য, যেন তাকে মেরে ওদের বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে পারে। কিন্তু নারা আর বাকি পুলিশ অফিসার তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দেয়। নারা তাদের বলে যে তোমরা এইভাবে আইন নিজেদের হাতে তুলে নিতে পারো না, তাছাড়া প্রমাণ মিলেছে আর খুব তাড়াতাড়ি শঙ্করের সাজা হয়ে যাবে। এইসব শুনে ছাপড়ার দুই ছেলে রেগে ওখান থেকে চলে যায়। এর কিছু সময় পর দেখা যায় শঙ্কর আর ভাসু একে অন্যের সাথে কথা বলছিল। ভাসু শঙ্করকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি ছাপড়াকে হত্যা করেছো? তারপর শঙ্কর নিজের কাহিনী বলতে শুরু করে। এখান থেকে সিন আবারও ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। ওখানে শঙ্করের মেয়ে তাকে খুঁজতে জঙ্গলের মধ্যে চলে আসে, কারণ শঙ্কর 2 দিন বাড়িতে যায় না। এখানে দেখা যায় শঙ্কর ছাপড়ার লোকেদের সাথে জুয়া খেলছিল, কিন্তু যখন সে তার মেয়েকে এখানে আসতে দেখে তখন তাকে অনেক বকা দেয়। শঙ্কর তার মেয়েকে বলে, তোমাকে কতবার নিষেধ করেছি একা কখনো জঙ্গলে আসবে না। এইসব বলতে বলতে শঙ্কর তার মেয়েকে ঘরে নিয়ে যায়। তবে এর কয়েকদিন পর আবারও শঙ্করের মেয়ে তাকে খুঁজতে জঙ্গলে চলে আসে, কিন্তু ওই দিন শঙ্কর জুয়ার আসরে ছিল না। এজন্য তার মেয়ে তাকে খুঁজতে জঙ্গলের আরো ভেতরে চলে যায়। তখন নারার নজর তার উপর পড়ে। নারা তার সাথে জোর করতে থাকে। ঠিক ওই সময় মেয়েটার মির্গি রোগ ওঠে, কিন্তু এসব দেখার পরও নারা থামে না। সে ওই মেয়েটার মুখ চেপে ওখানেই তাকে মেরে ফেলে। পরে যখন শঙ্কর জানতে পারে তার মেয়ের মৃত্যু হয়েছে তখন সে একদম ভেঙে পড়ে। এখানে পুলিশ অফিসার শঙ্করকে বলে, তোমার মেয়ে মির্গি রোগের কারণে মরেছে। নারার কারণে পোস্টমর্টমও করা হয়নি, কারণ পোস্টমর্টম করলে নারা সত্যি সবার সামনে চলে আসতো। কিন্তু শেষ কাজের সময় যখন শঙ্করের মেয়ের বডি গোসল করাতে আসে তখন ওই মহিলা দেখে বুঝতে পারে তার সাথে কি হয়েছে, আর ওই মহিলা এই কথা নিজের হাজবেন্ডকে বলে দেয়। তখন লোকটার মনে পড়ে যে ওই দিন নারা যখন তাদের কাছে এসেছিল তখন তার কাপড়ে রক্ত লেগেছিল। এখন তারা বুঝতে পারে শঙ্করের মেয়ের সাথে যা হয়েছে তাতে নারারই হাত ছিল। আর এই ব্যাপারটা যখন শঙ্কর জানতে পারে তখন তার মনে প্রতিশোধের আগুন জ্বলতে শুরু করে। আর এই জন্যই সে ছাপড়ার হত্যার মিথ্যে অপবাদ নিয়ে জেলে যায়, যেন সুযোগ পেয়ে নারাকে মারতে পারে। এখানে শঙ্করের থেকে সবকিছু জানার পর ভাসু একদম চুপ হয়ে যায়। সে ভাবতে থাকে যদি রক্ষকই ভক্ষক হয়ে যায় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে। অন্যদিকে আমরা নারা ও পদ্মিনীকে একসাথে দেখি। এখানে ওদের দুজনের কথা শুনে আমরা বুঝতে পারি যে ছাপড়ার হত্যার পেছনে অন্য কেউ নয়, পদ্মিনীর হাত রয়েছে। আর এই কাজের জন্য সে নারাকে কিছু টাকা ও নিজের শরীর দুইটাই দিয়েছে। কিন্তু পদ্মিনী এই কাজ কেন করেছে? আসলে ব্যাপারটা হলো পদ্মিনীর উপর ছাপড়ার অনেক আগে থেকেই বদনজর ছিল। সে পদ্মিনীকে সবসময় পেতে চাইতো, আর এজন্যই তার হাজবেন্ডকে ছাপড়া মেরে ফেলেছে। তারপর থেকে ছাপড়া পদ্মিনীর দেখাশোনা করার বাহানায় তার কাছে যেত এবং সুযোগের ফায়দা নিত। ধীরে ধীরে পদ্মিনীও নিজের প্রয়োজন মেটাতে ছাপড়ার সাথে জড়িয়ে পড়ে। কিন্তু যেদিন জানতে পারে তার হাজবেন্ডকে ছাপড়াই মেরেছে ওই দিন থেকে পদ্মিনী ছাপড়াকে মারার সিদ্ধান্ত নেয়। তার মানে হলো মাউলি আর কল্যাণ ওদের মধ্যে কেউই ছাপড়াকে মারেনি, তারা শুধুই ছাপড়ার জমি দখল করে আর মাউলি ছাপড়ার পলিটিক্যাল লিডার হয়ে যায়। অন্যদিকে ছাপড়ার ছেলেরা কল্যাণের কাছে এসে জিজ্ঞেস করে, তুমি কি জানো আমাদের বাবার জমি বিক্রির টাকা কার কাছে আছে? তখন কল্যাণ ওদের মিথ্যে বলে যে তোমাদের বাবার সব সম্পত্তির টাকা সরকার নিয়ে গেছে। এটা শুনে ছাপড়ার ছেলেরা ওখান থেকে চলে যায়। তারপর কল্যাণ মাউলিকে কল করে বলে, আমার অনেক ভয় লাগছে। ছাপড়ার ছেলেরা আমার কাছে এসেছিল, ওদের যদি সামান্য সন্দেহ হয় তাহলে আমাকে মেরে ফেলবে। এরই মধ্যে ওখানে ছাপড়ার ছেলেরা চলে আসে। তারা কল্যাণের সব কথা শুনে ফেলেছে। তারপর মাউলিকে মারার জন্য বের হয়। অন্যদিকে থানায় অফিসার আর নারা বলে, শঙ্কর তো ছাপড়ার খুনের দায় নিয়েছে, কিন্তু কোর্টে কি প্রমাণ দেব যে শঙ্করই ছাপড়াকে মেরেছে? তখন নারা বলে, এই ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য তার কাছে একটি প্ল্যান রয়েছে। পরের দিনে দেখা যায় নারা কিছু পুলিশ অফিসারের সাথে কল্যাণের কাছে যায়। নারা কল্যাণকে বলে, তোমাকে আমার সাথে থানায় যেতে হবে আর ওখানে শঙ্করকে মারতে হবে, আর এই কাজ হয়ে যাওয়ার পর আমরা তোমাকে পালাতে সাহায্য করব। কিন্তু কল্যাণ তার কথায় রাজি হয় না। নারার প্ল্যান ছিল কল্যাণ শঙ্করকে মারার পর সে নিজেই কল্যাণকে মেরে ফেলবে, কারণ নারাই পদ্মিনীর থেকে টাকা নিয়ে কল্যাণের মাধ্যমে ছাপড়াকে মেরেছিল। আর এখন যদি কল্যাণ বেঁচে থাকে তাহলে আজ নয়তো কাল সবার সামনে এই সত্য প্রকাশ হয়ে যাবে। এজন্য এখন নারা কল্যাণের মাধ্যমেই সব সমস্যা শেষ করে দেবে। কিন্তু কল্যাণ এখন কোনোভাবেই নারার কথায় রাজি হচ্ছিল না, যার কারণে নারা তার পুরো পুলিশ টিম নিয়ে জোর করে কল্যাণকে থানায় নিয়ে আসে।
পরের সিনে দেখা যায় মাউলি এক সভা ডেকে ভাষণ দিচ্ছিল। সে প্রতিজ্ঞা করে গ্রামবাসীকে কখনো সাপড়ার অভাব বুঝতে দেবে না, তার মতো করেই এই পার্টি চালানোর চেষ্টা করবে। কিন্তু ওই সময় সাপড়ার দুই ছেলে এসে স্টেজে বোমা নিক্ষেপ করে, এতে মাউলি ওখানেই মারা যায়। ওদিকে থানায় নারা কল্যাণের সাথে মিলে শঙ্করকে মারার প্ল্যান করেছিল। তখন দেখা যায় যে ভাসুর হাতে হাত করা লাগিয়ে তাকে আটকে রেখেছে, কারণ নারা জেনে গেছে শঙ্কর ভাসুকে সব সত্যি বলে দিয়েছে। এখানে শঙ্কর তার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য নারা ও কল্যাণের সাথে মারামারি শুরু করে দেয়। কিন্তু সে একা ওই দুজনের সাথে পেরে ওঠে না, দুজন মিলে তাকে অনেক মারে। শেষে নারা যখন শঙ্করকে গুলি করতে যাচ্ছিল তখন ওখানে সাপড়ার দুই ছেলে চলে আসে। তারা বোমা মেরে থানায় হামলা করে, কিন্তু সেই আগুনের কিছু স্পার্ক এসে ওদের নিজেদের রাখা বোমার উপর পড়ে, যার কারণে সাপড়ার এক ছেলে ওখানেই মারা যায়। আর অন্য ছেলে শঙ্করকে মারার জন্য থানার মধ্যে চলে যায়। সে ভেতরে গিয়ে সোজা শঙ্করকে গুলি করতে যাচ্ছিল, কিন্তু ঠিক ওই সময় ভাসু ওখানে চলে আসে আর বলে, তোমার বাবাকে শঙ্কর নয় বরং নারার কথায় কল্যাণ মেরেছে। কিন্তু তারপরও সে শঙ্করকে গুলি করে দেয়। এটা দেখে ভাসুর শরীরে অনেক রাগ ওঠে, তাই সে প্রথমে সাপড়ার ছেলেকে তারপর কল্যাণকে গুলি করে শেষ করে দেয়। আর শেষে নারার গলায় চাকু ঢুকিয়ে তাকেও মেরে ফেলে। মুভির শেষ সিনে আমরা দেখি সাব ইন্সপেক্টর রিপোর্ট লিখছিল যে সাপড়ার হত্যাকারী শঙ্কর মারা গেছে, তাকে সাপড়ার ছেলে থানায় ঢুকে মেরে ফেলেছে। আর এই হামলায় নারা আর কল্যাণও মারা গেছে, কিন্তু ভাসুর কোনো ঝামেলা হয়নি। আর এখানেই এই মুভির গল্পটা শেষ হয়ে যায়। সম্পূর্ণ মুভি দেখার জন্য ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, ভিডিওতে লাইক করে দাও, কমেন্ট করে জানাও গল্পটি কেমন লাগলো। আর এরকম দারুণ সব মুভির এক্সপ্লেন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। কথা হবে নতুন কোনো গল্প নিয়ে, ততক্ষণ পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলি উপভোগ করো। গুড বাই।